হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 4 এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 554। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে সরল সুদের হারে 10 টাকা 10 বছরে সুদে মূলে আসলের 10 গুণ হলে সরল সুদের হার। সুদে মূলে আসলের 10 গুণ, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে এ সমান হচ্ছে আসলের 10 গুণ। আসল দিয়েছে কত? 10 টাকা। সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে 10। সুদ প্লাস আসল সমান আমরা পেয়ে যাচ্ছি 100 টাকা। এখান থেকে আমরা সুদ সমান পেয়ে যাব, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস 10 সমান হচ্ছে 90 টাকা। বের করতে হবে ছোট আর এর মান। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি কি হয়, আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100। বা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর ইন্টু 100 বাই পিটি। আর এর মান পেলাম 90 ইন্টু 100 বাই পি এর মান হচ্ছে 10 আর টি এর মানও হচ্ছে 10। তাহলে 100 কাটছে, করে থাকছে 90। ছোট আর এর মান অর্থাৎ সুদের হার হচ্ছে 90%। দেখে নাও অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, দেয়া আছে 5 প্লাস 2√6 সমান দেয়া আছে √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স দেয়া আছে। হলে এক্স এর মান আমাদের বের করতে বলেছে। দেখো এটা হোল স্কয়ার ফর্মে নয়, হোল ফর্মে রয়েছে। তাহলে আমাদের কাজ হবে যেটা দেয়া আছে সেটা ওই ফর্মে নিয়ে যাওয়া। আর কি করতে হবে, এইগুলো সূচকের নিয়মে বলা হয়েছে যে এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু, যদি এ টু দি পাওয়ার এন হয় তাহলে বেসগুলো যদি সমান হয়ে যায় তাহলে সূচকগুলো সমান হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো এম ইজ ইকুয়াল টু এন। এখানেও আমরা সেই বেসগুলোকে সমান করার চেষ্টা করব। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে সূচকগুলো সমান হয়েছে, অর্থাৎ সেখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 5 কে লিখতে পারি 3 প্লাস 2 প্লাস 2√6 সমান √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এন নয় এক্স। বা 3 কে লিখতে পারি √3 এর স্কোয়ার আর 2 কে লিখতে পারি √2 এর স্কোয়ার সমান নয় প্লাস 2 ইন্টু √6 কে লিখছি এইভাবে √3 ইন্টু √2 সমান √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স হয়েছে। বা এটা দেখো ফর্মুলা হয়ে গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি √3 প্লাস √2 এর হোল স্কোয়ার সমান √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স। দেখো দুটো আলাদা আলাদা, আমাদের কাজ হবে এটাকে এই আকারে নিয়ে যাব। কিভাবে দেখো, √3 প্লাস √2 এর হোল স্কোয়ার বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 এর হোল স্কোয়ার করব। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে। এই √3 সাইডে করছে দেখো √3 প্লাস √2 এর সঙ্গে যদি আমরা গুণ করি √3 মাইনাস √2 তাহলে আমরা কি পাবো দেখো, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার সমান কত হচ্ছে 1। তাহলে এর জায়গায় বসালাম, এটাকে বাই ফর্মে 1 আকারে লিখলাম, অর্থাৎ √3 প্লাস √2 এর হোল স্কোয়ার বাই 1। আর 1 এর জায়গায় বসাচ্ছি এটা √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, 1 স্কোয়ার করলে 1ই হয়, সমান পাচ্ছি √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স। বা √3 প্লাস √2 এর হোল স্কোয়ার বাই নিচে কত থাকছে দেখো, দুটোর স্কোয়ার হবে, তাহলে √3 প্লাস √2 এর হোল স্কোয়ার ইন্টু √3 মাইনাস √2 এর স্কোয়ার হয়েছে। এই দুটো, এটা নয়, এইটা কাটছে দেখো
এ পাশে থাকছে কত √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স, এটা কাটেনি কিন্তু। তাহলে পড়ে থাকছে কি বা 1/√3 মাইনাস √2 এর হোল স্কয়ার পড়ে থাকছে সমান √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স। তাহলে বা এটা দেখো দুইটা রয়েছে নিচে, এটা যদি উপরে হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ হবে কত √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2 হোল টু দি পাওয়ার এক্স। দেখো এখন বেসগুলো সমান হয়ে গেছে, তাহলে সূচকগুলো সমান, অর্থাৎ পাচ্ছি x ইকুয়াল টু -2। x এর মান বের করতে বলেছে, তাহলে x এর মান আমরা পেলাম -2। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এখানে অঙ্ক সহজে আছে, জাস্ট এই লাইনটা থেকে এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলেই করতে পারবে। বুঝে গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 দেওয়া আছে আর 4 দেওয়া আছে, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব বলেছে 10 সেমি হয়, তবে বৃত্ত দুটির কতগুলি সাধারণ স্পর্শক রয়েছে। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 সেমি, এটা এ আর সি। এখান থেকে আমরা কি বলতে পারি যে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেনি, তাহলে ছেদ যদি না করে তাহলে আমরা কতগুলো সাধারণ স্পর্শক পাই? 4টি। কিভাবে? এইভাবে থাকে স্পর্শকগুলো, এইভাবে একটা ছেদ করে 4টা, ঠিক আছে। তাহলে এই দুটো স্পর্শককে বলা হয় কি সরল সাধারণ স্পর্শক। আর এই যে এইটি আর এটি, এই দুটো হচ্ছে কি তির্যক সাধারণ স্পর্শক। আমি তোমাদের বলেছিলাম 3 ধরনের ছবি হয়, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি 4টি। অপশন বি হচ্ছে অ্যান্সার। দেখো এটা যদি কোশ্চেন থাকতো যে ব্যাসার্ধ দ্বয় যেমন দিয়েছে 3 আর 4, আর এর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বলতো 7 সেমি, এখানে 10 দিয়েছে, যদি বলতো 7 সেমি, তা এর মানে কি? এর মানে হচ্ছে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। আর বহিঃস্পর্শ থাকলে কতগুলো স্পর্শক হবে? 3টি স্পর্শক হবে। এইভাবে হলো 3টি স্পর্শক, তার মধ্যে সরল সাধারণ স্পর্শক কটা হচ্ছে? এখানে দেখো কতগুলো সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক হচ্ছে সেগুলো যেগুলো একই দিকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে 3টেই হচ্ছে সরল সাধারণ স্পর্শক। বোঝা গেল? দেখো তির্যক আর সরল কি না, তোমাদের ভুল বললাম একটা জিনিস। দেখো সরল সাধারণ স্পর্শ, সরল সাধারণ ক্ষেত্রে কি যে একটা স্পর্শক রয়েছে, স্পর্শকের একই দিকে যখন বৃত্তগুলো থাকবে তখন সেটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। হয়েছে? এরপর হচ্ছে তির্যক সাধারণ কি? তির্যক সাধারণ হচ্ছে স্পর্শকের দুদিকের দুটো থাকবে। তাহলে এটার ক্ষেত্রে ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে? দুটি সরল সাধারণ, এই এটা আর এটা, আর এটা হচ্ছে কি তির্যক। বুঝে গেল? এটার ক্ষেত্রে 3টি স্পর্শক থাকবে। হলো। এরপর আরেকটি কোশ্চেন হবে, যদি অন্তঃস্পর্শ করে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? কম হবে। যদি ধরো কেন্দ্রবর্তী দূরত্ব যদি বলে 1 সেমি। দেখো এগুলো জাস্ট কি বল না, আমরা পড়েছি কি যে বহিঃস্পর্শ করলে কি, অন্তঃস্পর্শ করলে কি কতগুলো স্পর্শক থাকবে সেই হিসেবে পড়েছি। 3টে ছবি হয়। এখানে জাস্ট অঙ্ক ফর্মে দিয়েছে, মানে আমাদের দেখতে হবে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা তাদের ব্যাসার্ধের উপর কিভাবে নির্ভরশীল। যদি ব্যাসার্ধ দুটির সমষ্টির সঙ্গে যদি সমান হয়ে যায় তখন তারা অন্তঃস্পর্শ হচ্ছে, যদি সমষ্টি থেকে যদি কম হয়ে যায় তাহলে আমরা দেখবো কি অন্তঃস্পর্শ করেছে, আর যদি বেশি হয়ে যায় তাহলে কোনো স্পর্শ করবে না। এইভাবে বলা হয়েছে। একটা কম যদি থাকে যে 1 সেমি যদি হয় তাহলে ভেতরে হবে, ভেতরে হলে তাদের মধ্যে স্পর্শকের সংখ্যা কটা হবে? একটা হবে। আর সেটি কি হবে? সরল সাধারণ স্পর্শ। বুঝে গেল? 3 টাইপের কোশ্চেন আমি তোমাদের বলে দিলাম। পরের কোশ্চেন এখানে দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2, বের করতে হবে tan 13 আলফা প্লাস cot 13 আলফার মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2।
বা টেন আলফা। টেন আলফাটাকে আমি রাখছি, তোমরা কোট আলফাও রাখতে পারো। কোটের জায়গায় আমরা বসাচ্ছি 10, 1/10, তাহলে 10 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বা 10 স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2 10 আলফা বা 10 স্কোয়ার আলফা মাইনাস 2 10 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 10 আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার ফর্মুলা ইজ ইকুয়াল টু 0 বা 10 আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 10 আলফা ইজ ইকুয়াল টু 1। দেখো 10 আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু হবে কত 1। তার কারণ কি হচ্ছে cot আলফা সমান 1/10, তাহলে 1/1 করলে 1 হচ্ছে। বা তোমরা এখান থেকে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রিও বের করতে পারো। এখন বের করতে হবে আমাদের 10 13 আলফা প্লাস cot 13 আলফা হয়েছে। তাহলে 10 আলফার মান পেয়েছি 1, তাহলে 1 এর পাওয়ারে থাকছে 13, আর কোটের পাওয়ারও থাকছে, কোটের মান পেয়েছি 1, তাহলে 1 এর পাওয়ারও থাকছে 13, তাহলে 1 এর পাওয়ারে যা থাকলো 1ই হয়। শুধুমাত্র 1 এর পাওয়ারে যে শূন্য থাকে, শূন্য থাকলো তার মান 1 হয়। তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য দিয়েছে 10 সেমি, আয়তনের পার্থক্য দিয়েছে 8800 ঘনসেমি হলে ব্যাসার্ধদের গুণফল। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে একটির ব্যাসার্ধ r1 আর একটির ব্যাসার্ধ হচ্ছে r2, যেখানে r1টা গ্রেটার দেন হলো তাহলে r1 মাইনাস r2 সমান দিয়েছে, ঠিক আছে। এরপর আয়তন r1 ব্যাসার্ধ, যার ব্যাসার্ধ তার আয়তন হচ্ছে 4/3 পাই r1 কিউব, আর r2 যার ব্যাসার্ধ তার আয়তন হচ্ছে 4/3 পাই r2 কিউব। আরেকটি প্রশ্নানুসারে কি দিয়েছে, দুটোর পার্থক্য বলেছে 8800, তাহলে প্রশ্নানুসারে কি হবে 4/3 পাই r1 কিউব মাইনাস 4/3 পাই r2 কিউব সমান হচ্ছে 8000, বা এখান থেকে কমন কি যাচ্ছে দেখো 4 পাই আর নিচে থাকছে 3, পড়ে থাকছে r কিউব মাইনাস r1 কিউব মাইনাস r2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 880 বলছে আবার 8800। পায়ের মান বসাচ্ছি ইনটু পায়ের মান হচ্ছে 22/7 হলো। এটা হচ্ছে r1 কিউ মাইনাস r2 কিউ, এটাকে আমরা সূত্রে লিখছি r1 মাইনাস r2 এর হোল কিউব প্লাস 3 r1 r2 ইন্টু r1 মাইনাস r2 হলো সমান 8000। দেখো 22 আর 4 গুণ করলে 88, একবারে কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে কত 100, আর নিচে আছে কত 7 3 21, বা মানগুলো একবার বসিয়ে দিই, বড় করে লাভ নেই। r1 মাইনাস r2 সমান পেয়েছি 10, তাহলে 10 এর কিউব প্লাস 3 r1 r2 ইন্টু 10 হয়েছে। এবার 7 3 21, 21 এর পর তাহলে দুটো শূন্য হয়ে গেল, বা 3 10 30, তাহলে 30 r1 r2 সমান 21, তারপর দুটো শূন্য মাইনাস, এখানে দেখো 10 এর কিউব করলে কত হচ্ছে 1000, বিয়োগ করলে আমরা কত পাবো 11 পর দুটো শূন্য হলো। এখানে দেখো একটা শূন্য কাটছে, তাহলে বা r1 r2 সমান হচ্ছে 110/3। যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে আমরা কত পাবো 36 পূর্ণ 2/3 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 34 পূর্ণ 2/3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেল? পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে এ তত্ত্বের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান। আগে তোমাদের জানতে হবে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান হচ্ছে সেটি যেটি হচ্ছে
ধরো এখানে একটা তথ্য দেওয়া আছে, ঠিক আছে, এই তথ্যের সংখ্যা গুণমান সেটি হবে যার মানে যে সংখ্যাটি সব থেকে বেশি বার থাকবে। তাহলে কি সংখ্যা গুণমান হচ্ছে সেটি যেটি তথ্যের মধ্যে সব থেকে বেশি বার থাকে, বা যদি পরিসংখ্যা আকারে বলি তাহলে যার পরিসংখ্যা সব থেকে বেশি সেটাই হচ্ছে তার সংখ্যা গুণমান। এখন আমরা যদি পরিসংখ্যা হিসেবে দেখি তাহলে 16 পরিসংখ্যা বলতে কি যত বার রয়েছে, এখানে 16 দেখো একবার, 16 রয়েছে একবার, তাহলে 16 পরিসংখ্যা 1। তারপর যে 17 দেখো 1 2, তাহলে 17 রয়েছে দুবার। তারপর রয়েছে 15 রয়েছে দুবার। তারপর হচ্ছে 18 রয়েছে একবার, 19 রয়েছে একবার। এখন দেখো বলেছে সংখ্যা গুণমান 15 বলতে এই তথ্যে 15 হচ্ছে সব থেকে বেশি বার থাকবে, কিন্তু এই আমরা তথ্যে দেখছি যে 17 আর 15 হচ্ছে দুবার করে রয়েছে। তাহলে এক্স এর মান যদি 15 হয়ে যায়, তাহলে এক্স এর মান যদি 15 হয়ে যায় তখন 15 সংখ্যা হচ্ছে পরিসংখ্যা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে সব থেকে বেশি বার তখন থাকছে কত, 3, 3 বার থাকছে কে 15, তাহলে 15 হচ্ছে এক্স এর মান। বোঝা গেল? এখানে যদি বলতো, আচ্ছা প্রথমে অ্যান্সারটা বলে দিই, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন। এখানে যদি বলতো সংখ্যা গুণমান 17, তাহলে দেখো 15 আর 17 সমান সমান আছে, তাহলে 17 সংখ্যা গুণমান তখন হবে যখন 17 বেশি বার থাকবে, তাহলে অবশ্যই তখন এক্স এর মান কত হতো, কত এক্স এর মান 17 হলে তখন এক্স এর পরিসংখ্যা কত হয়ে যেত, 3 হয়ে যেত। বুঝা গেল? অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ দেওয়া আছে, এবিসির মূলধনের অনুপাত দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে, এর লাভ বের করতে হবে। ঠিক আছে, ভগ্নাংশ আকারে দেওয়া আছে, কোনো চাপ নাই, 1/a 1/b is to 1/c সমান কত হবে, দেখো কিভাবে করি, দুটো ভাবে হয়, হরগুলো সমান করি বা আমরা লসাগু করে গুণ করি, লসাগু করে গুণ করি, তাহলে ইনটু তিনটে লসাগু এবিসি, এবিসি বোঝা গেল? তাহলে এখানে কাটছে কি, এ কাটছে, তাহলে পড়ে থাকছে কি বিসি ইজ টু এসি ইজ টু এবি। ঠিক আছে, এখন দেখো কি বলেছে, মোট লাভ দিয়ে দিয়েছে এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে মোট লাভের জন্য আমরা কি করি, আনুপাতিক হার বের করি। তাহলে এর বলেছে, তাহলে এর লাভ কি হচ্ছে বিসি বাই তাদের সমষ্টি বিসি প্লাস এসি প্লাস এবি ইনটু হচ্ছে মোট লাভ দিয়েছে এবি বিসি সি। দেখো এটা কেটে যাচ্ছে, দুটো একই আছে, সমান হচ্ছে এর লাভ হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে বোঝা গেল? যদি বলতো বি এর লাভ, তাহলে বি এর লাভ হতো এসি আর সি এর লাভ হবে এবি। লিখবে তাহলে কি, মূলধনের অনুপাত হলো। প্রথমে হচ্ছে যে ভগ্নাংশটা আমাদের সরল ফর্মে নিয়ে আসতে হবে, তারপর আনুপাতিক হার হিসেবে আমরা যেভাবে করি। পরে কোশ্চেন দেখো, এই সমীকরণটি এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না, তোমাদের ফার্স্ট কনসেপ্ট যেন মাথায় আসে যে দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ। দেখবে সেখানে লেখা আছে a নট ইকুয়াল টু 0, এর মান 0 হতে পারে না। এর মান যদি 0 হয়ে যায় তখন আমরা কি পাবো, bx প্লাস c ইকুয়াল টু 0, সেটি দ্বিঘাত সমীকরণ নয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ারের সহগ যদি 0 হয়ে যায় তাহলে সেটি দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে x স্কয়ারের সহগ কত রয়েছে, x মাইনাস 2, তাহলে এর মান যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ a ইকুয়াল টু 2। a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 কখন হবে, যখন এর মান 2 হবে। হয়ে গেল? এর মান কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ, তাহলে দেখো এটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন x স্কয়ারের সহগ 0 হবে। x স্কয়ারের সহগ কখন 0 হবে, যখন এর মান কত হবে, 2 হবে। তাহলে आंसर হচ্ছে a ইকুয়াল টু 2। পরের কোশ্চেনে বলেছে দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হবে আর অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকবে,
ঠিক আছে, তাহলে কোণগুলো হবে সমান, অনুরূপ বাহুগুলির অনুপাত হবে সমান। ত্রিভুজের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি, সদৃশ্য কোণের ত্রিভুজের ক্ষেত্রে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যখন কোণগুলি সমান হবে, আর কোণগুলো যদি সমান হয় তখন সেগুলো হবে বাহুগুলির অনুপাত সবসময় সমান। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, দেখো বলেছে কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি, ধরো এ আর বি, দুটি কোণের সমষ্টি যদি 180 হয় তখন কোণ দুটোকে পরস্পরের সম্পূরক কোণ বলে। বৃত্তীয় মান বের করতে বলেছে, এটাও দেখো বৃত্তীয় মানে দিয়েছে, তাহলে 180 ডিগ্রির বৃত্তীয় মান কত পাই? তাহলে একটি কোণ দিয়েছে 3π/8, তাহলে এর বৃত্ত হচ্ছে পূরক কোণ, এটাও দেখো বৃত্তীয় মান দিয়েছে, তাহলে এর পূরক কোণ কত হবে? পূরক কোণ বলছি, আর সম্পূরক কোণ, সম্পূরক কোণ একবার বৃত্তীয় মান আকারে প্রকাশ করছি, তাহলে পাই মাইনাস 3π/8 বিয়োগ করলে কত পাবো? 5π/8। যদি বলতেন ষষ্ঠিক মান কত, তখন আমরা কি করতাম? 5 × 180 ভাই হচ্ছে, আমরা কি জানি পাই সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, ষষ্ঠিক মান হয়ে গেল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি ঘনকের ছোটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তার কোণের দৈর্ঘ্য কত? মানে সমগ্র তল দিয়েছে, তাহলে সমগ্র তল সমান কি হয়? 6a²। 6a² ইকুয়াল টু কত? 216। এখানে এ কি? ইকুয়াল টু বাহু, ঠিক আছে, তাহলে a² ইজ ইকুয়াল টু হচ্ছে 216/6 করলে পাচ্ছি আমরা 36। a² সমান পাচ্ছি 36 বা a ইকুয়াল টু হচ্ছে কত? 6। এর মান আমরা 6 পেয়ে গেলাম। তার কর্ণ চেয়েছে, তার কর্ণ সমান আমরা কি জানি? a√3 ইজ ইকুয়াল টু, তাহলে কত পাবো? 6√3। দেখো এখানে একটা কোশ্চেন বলি, তাহলে অ্যান্সার হচ্ছে 6√3 সেমি। যদি বলতো ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য কত, এটা যখন বলবে যে কর্ণের দৈর্ঘ্য কত তখন হবে a√3। এটা আমি বারবার বলি যাতে তোমাদের ভুল না হয় আর তোমরা কনফিউশনে না পড়ো। আর যদি বলে তলের কর্ণের দৈর্ঘ্য করো, যদি এখানে জাস্ট তল ভাষাটা থাকতো তার তলের, তখন কি হয়ে যেত? ও a√2 অর্থাৎ 6√2, তখন অ্যান্সার হয়ে যেত। এই ভাষাগুলো ভালো করে পড়ো, বুঝে গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 6√3, আর যদি তলের বলতো তখন হতো 6√2। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, সংখ্যাগুলির গড় মান এত হলে এটার মান কত? তাহলে গড় আমরা কিভাবে বের করি? সবগুলো যোগ করি, দিয়ে কি যতগুলো সংখ্যা থাকে সেটা দিয়ে ভাগ করি। তাহলে সব সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কত পাবো? a + 7 + a + 8 + b + 14। কতগুলো সংখ্যা রয়েছে দেখো? 1 2 3 4 5 6, তাহলে বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 9। তাহলে বা কি পাচ্ছি? 2a + b প্লাস সংখ্যা কত রয়েছে দেখো? 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, 15 আর 14, 15 আর 14 যোগ করলে 29, বাই নিচে থাকছে 6 সমান হচ্ছে 9। তাহলে বা 2a + b + 29 ইজ ইকুয়াল টু হচ্ছে 9 6 54, বা 2a + b সমান হচ্ছে 54 - 29, বিয়োগ করলে কত পাবো? 5 আর এটা হচ্ছে 3 2 25, বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে কত? 25। এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, 3 দাগের কোশ্চেনে বলেছে ষষ্ঠম। ফার্স্ট কোশ্চেনে বলেছে চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। হ্যাঁ, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, এটা হবে সত্য। পরের কোশ্চেনে কি বলেছে? সাধারণত অনুপাতের মান ঋণাত্মক হতে পারে, এটা অনুপাতের মান ঋণাত্মক হতে পারে না, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস, এটা হবে সত্য। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় কি? অতিভুজের অর্ধেক। পরের কোশ্চেন কি বলেছে? যদি sin a +
সাইন বি ইকুয়াল টু 2, যেখানে এর মান বলেছে 0 সঙ্গে সমান বা 0 থেকে বড়, আর 90 ডিগ্রির সঙ্গে সমান বা 90 ডিগ্রি থেকে ছোট এ আর বি এর মান হলো। তবে এর মানটা হবে cos a প্লাস cos b এর মান হবে হাফ। এটা সত্য না মিথ্যা দেখো। এখানে দিয়েছে কত, সাইন a প্লাস সাইন b সমান দিয়েছে 2। দেখো দুটোর যোগফল 2 দিয়েছে। আমরা সাইনের সর্বোচ্চ মান যদি দেখি তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে হয়, তার মান কত হয় 1, অর্থাৎ এর মান বলতে পারি কত, শুধুমাত্র এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা পাবো সাইনের মান 1, আর দুটোর মান যদি 1 না হয় তাহলে যোগফল 2 আমরা পাবো না। তাহলে এ আর বি অর্থাৎ এ কোণের মান হবে 90 ডিগ্রি আর বি কোণের মানও হবে 90 ডিগ্রি। তাহলে আমরা কেবলমাত্র এই যে সমীকরণটি দিয়েছে সেই সমীকরণটি সিদ্ধ হবে। কখন, যখন এর মান 90 ডিগ্রি আর বি এর মান 90 ডিগ্রি হলো। এরপর দেখো, তাহলে আমরা এ আর বি এর মান পেয়ে গেলাম। কোসেক এ প্লাস কোসেক বি সমান এর মান পেলাম 90 ডিগ্রি আর বি এর মান পেলাম 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর এটার মানও হচ্ছে 1, তাহলে পাচ্ছি 2। তাহলে এটার মান হওয়া উচিত ছিল কত, 2, হয়েছে কত, হাফ। তাহলে এটা হবে কি, মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে চোঙের আয়তন তার ব্যাসার্ধ উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে, এটা সত্য। দেখো চোঙের আয়তন সমান আমরা কি জানি, ভি ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার এইচ হয়েছে। তাহলে ভি প্রপোর্শনাল টু আর স্কয়ার আর ভি প্রপোর্শনাল টু, দুটোর সঙ্গে সরল ভেদে রয়েছে, এই দুটো থেকে আমরা যৌগিক ভেদ পাই। পরের কোশ্চেনে কি বলেছে যে কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান সমাপতিত হলে উক্ত বিভাজনটি বিপ্রতিসম বিভাজন। বিপ্রতিসম বিভাজন এটা হবে কি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। এরপর দেখো তোমাদের ফিজিক্যাল সায়েন্সেরও ক্লাস শুরু হয়েছে। প্রতিটি ক্লাসে তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে প্রতিটি পিডিএফ এর দাম হচ্ছে মাত্র 1 টাকা করে। তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের পিডিএফ এর ব্যবস্থা করে দেব। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।